কোভিড পরীক্ষার নামে এনজিওর রমরমা ব্যবসা, দেয়া হতো মন গড়া রিপোর্ট। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট। আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগে সরকার দলীয় এমপির। কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপি এমপির ওয়াকআউট। কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে করেন কোনো লাভ হবে না। এবারের হজে অংশ নিতে পারবেন সৌদিতে থাকা বিভিন্ন দেশের 10,000 মানুষ। বাংলাদেশ থেকে নিবন্ধিতরা টাকা ফেরত নিলে বাতিল হবে রেজিস্ট্রেশন, অপেক্ষা করতে হবে 2 বছর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কোভিড পরীক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হতো নমুনা, সেগুলো ফেলে দিয়ে দেয়া হতো মন গড়া রিপোর্ট প্রতি হাতিয়ে দেওয়া হতো 5 থেকে 6,000 টাকা। আর এই প্রতারণা করা হতো জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা জেকেজি নামের এনজিওর আড়ালে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে এনজিওটির প্রধান কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের হাতে প্রথমে ধরা পড়েন স্বাস্থ্য বিষয়ক এনজিও জেকেজি থেকে চাকরিচ্যুত দম্পতি হুমায়ুন কবির ও তানজিনা পাটোয়ারি। হুমায়ুনকে সাথে নিয়ে রাজধানীর বাড্ডায় জেকেজির অফিসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3,000 কোভিড পরীক্ষার কিট, 4টি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ও ইয়াবা সেবনের সরঞ্জাম। স্ত্রীর সহায়তায় রোগীদের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা ফেলে ভুয়া রিপোর্ট দেওয়ার কথা স্বীকার করে হুমায়ুন জানায় তার সাবেক কর্মস্থলে বিনামূল্যে স্বাস্থ্যসেবার নামে একই কাজ করা হচ্ছে। মোবাইলে ট্র্যাক করছে, আমার নাম্বারে তো কল আসতো। জেকেজির অফিসে গিয়ে দেখা যায় কর্ণধারের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছবি। জানা যায় আইইডিসিআর এর অনুমতি নিয়ে বিভিন্ন এলাকায় বুথ স্থাপন করে এনজিওটি। তল্লাশি চালিয়ে হেলথ কেয়ার ক্লাব সহ বিভিন্ন বেনামি সংস্থার নাম ব্যবহার করে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের ফর্ম ও টাকা আদায়ের রসিদ উদ্ধার করে পুলিশ। প্রধান নির্বাহীর দাবি, এসব ব্যবহারে প্রতারণার দায়েই হুমায়ুন সহ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। তবে সেগুলো জেকেজির অফিসে এখনো কেন তার সদুত্তর মেলেনি। না, বাড়ি বাড়ি আমরা করিও না। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেন। জি, কোথায় মানে এই যে হেলথ কেয়ার, এগুলো আপনাদের প্রতিষ্ঠান? এই যে না না, হেলথ কেয়ার আমাদের প্রতিষ্ঠান না। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হয়েছে। এইখানেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি, যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনাদের কাছে কেন আছে? আমরা জানি না যে তারা এই ডেস্কে বসতো, সেই ডেস্কই আছে, আমার ডেস্কে তো নাই। সংস্থাটির এমডি ছাড়াও কোভিড প্রকল্পের প্রধান সহ 4 জনকে আটক করে পুলিশ। মানুষকে পুরোপুরি একটা চিট করছে, অর্থাৎ তাদের কোনো অনুমোদন তো নেই, বরং তারা যে কাজটা করেছে মানুষের পরীক্ষাটা করে টাকাটা নিয়ে কেসটা ফেলে দিয়ে রাতের বেলা তারা মনের মতো করে একটা রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। পুলিশ জানিয়েছে আরও কারা এ প্রতারণায় জড়িত তা বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তে বারবার বেশি বেশি পরীক্ষার কথা বলা হলেও গত 1 সপ্তাহ ধরেই তা ঘুরপাক খাচ্ছে 15-16 হাজারেই। সবার প্রশ্ন, কেন বাড়ছে না পরীক্ষার সংখ্যা? সময় সংবাদের অনুসন্ধানে জানা যায় প্রতি দফায় মাত্র 40 থেকে 60,000 কিট আমদানি করা হয়, যে কারণে চাইলেও বেশি পরীক্ষা করানো সম্ভব নয়। আর এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিলেন আমলাতান্ত্রিক জটিলতার পুরনো অজুহাত। করোনায় শনাক্তের সংখ্যা গত 1 সপ্তাহে 3 থেকে 4 হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার সংখ্যা দেখলেই দেখা যায় 7 দিন আগে 17 জুলাই সর্বোচ্চ টেস্টের দিনে শনাক্ত ছিল সর্বোচ্চ। 18 থেকে 23 জুন সংখ্যাটা 14, 15, 16 হাজারই রয়ে গেছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন টেস্ট বাড়লে বাড়বে শনাক্তকৃত রোগীর সংখ্যাও। যত রোগী চিহ্নিত হবে কোভিড মোকাবেলায় ততটাই বাড়বে নিজেদের সক্ষমতা। শুরু থেকে দেশ জুড়ে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিদপ্তরের তথ্য বলতে গেলে প্রতি সপ্তাহেই আসছে কিট, 20 থেকে 50 হাজার করে কদিন পরপরই আসছে কিটের লট। শেষও হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দাপ্তরিক জটিলতায় একসঙ্গে আনা যাচ্ছে না বড় অঙ্কের কিট, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন। নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। মোটামুটি একাধিক ভেন্ডর দিবে। 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো। কিভাবে এটা আনা হবে 30 জুনের মধ্যেই হয়তো হবে। এই মহামারীতে এমন অজুহাত অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। এটা তো আশা করা যায় না। এটা হচ্ছে একটা মহামারী,
জাতীয় জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা। এখানে টাকার কোনো শর্টের কারণে কোনো অসুবিধা হওয়া মানে এটা জাতির সাথে একটা অন্যায় করা, প্রতারণা করা, তামাশা করা। দ্রুত ব্যবস্থা নিয়ে দৈনিক গড়ে 50,000 টেস্ট করার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ কোভিড পরীক্ষা। অনেক জেলায় চলছে ধীর গতিতে। এই সংকটের জন্য সিন্ডিকেটকে দুষলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। নিয়ন্ত্রণে ক্যাসিনোর মতোই অভিযানের তাগিদ তার। সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত করোনা টেস্টের সক্ষমতা বাড়িয়ে চলছে সরকার। ইতোমধ্যে সারা দেশে চালু করা হয়েছে 62টি পরীক্ষাগার। তবে কিটের অভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর পিসিআর ল্যাবের করোনা পরীক্ষা কার্যক্রম। একই কারণে 5 দিন ধরে নারায়ণগঞ্জে বন্ধ আছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে ভোগান্তির শেষ নেই চিকিৎসা প্রত্যাশীদের। কিট সংকটের কারণে আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারতেছি না। পরীক্ষা না করলে তো আমাদের রোগটা সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো না। শ্বাসকষ্ট নিয়ে আসতেছে কিন্তু টেস্ট করানো যাচ্ছে না, নাকি কিট নেই, বলছে কয়েকদিন পরে করাবে। চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার পিসিআর ল্যাবের কার্যক্রমেও ধীর গতি। এই অবস্থার জন্য কিট আমদানি কম হওয়া সহ নানা অজুহাত দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সিন্ডিকেটের কারণেই কিটের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে দাবি করেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। এখানে একটা বিরাট সিন্ডিকেট তাদেরকে বলেছিল 1 লক্ষ কিট দেওয়ার জন্য। তারা এনে বাংলাদেশে এনে রেখে দিয়েছেন এবং আরও একজনের ভদ্রলোকের নাম বলেছেন, তারাও 1 লক্ষ এনেছে। আরও 2-3 জনের কথা বলছেন, তারা 1 লাখ করে আনছেন। কিন্তু তাদের কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। এটার অন্যতম নেতৃত্বে আছেন মিঠু, উনি ওইখান থেকেই মাফিয়া ডনের মতো এখানে চালাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট রুখতে সরকারের হস্তক্ষেপ চাইলেন এই সংসদ সদস্য। তো আমি মনে করি প্রধানমন্ত্রী ক্যাসিনোকে যেভাবে 3 দিনে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, আমার মনে হয় এই সিন্ডিকেট বা ভাঙলে অনেক গরিব লোক তাদের স্বাস্থ্যসেবাটা পেত। দেশের 62টি পরীক্ষাগারে প্রতিদিন গড়ে প্রায় 15,000 নমুনা পরীক্ষা করা হচ্ছে। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। 30 মিনিট অক্সিজেন দেওয়ার বিল 86,500 টাকা। অক্সিমিটারের ভাড়াই 8,000। রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাত্র 15 দিনে 3.5 লাখ টাকা আদায়ের অভিযোগ কোভিড রোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের। তবে এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কেফায়েত শাকিলের রিপোর্ট। করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত 30 মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, 15 দিনে 3.5 লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি। হাসপাতালের দেয়া বিলের রসিদে দেখা যায় 15 দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে 3,58,000 টাকা। এর মধ্যে কেবিন ভাড়া 1,19,000, চিকিৎসক বিল 49,000, পালস অক্সিমিটার বিল 8,100 ও অক্সিজেন বিল ধরা হয়েছে 86,400 টাকা। অথচ তার দাবি তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং 3 দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র 30 মিনিট। এই যে অপটিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা 8,000 টাকা। অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি। 3 দিনে আমি 10 মিনিট করে অনলি 30 মিনিটস আমি এই অক্সিজেনটা, দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। অভিযোগের বিষয় জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর আরেক বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেল রোগী আসলে স্ক্রিনিংয়ের নামে ধরিয়ে দেওয়া হচ্ছে জনপ্রতি 200 টাকার বিল। তাপমাত্রা মাপার মতো সাধারণ ব্যবস্থার চার্জ ধরায় ক্ষুব্ধ চিকিৎসা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাড়তি আয়োজনের কারণে বাড়তি বিল। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি সবখানেই। তাই যে কোনো প্রতিষ্ঠান, দোকান কিংবা শপিং মলে তাপমাত্রা মেপে নেওয়া এখন স্বাভাবিক নিয়ম। উল্টো চিত্র রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে। সরেজমিনে দেখা গেল যে কোনো চিকিৎসার জন্যই গেলে তাকে ধরিয়ে দেওয়া হয় একটি ফর্ম। পূরণ করার পর নেওয়া হয় গেল 14 দিনের ইতিহাস। মাপা হয় তাপমাত্রা, দেখা হয়
অক্সিজেনের মাত্রা, আর এজন্য রোগী প্রতি বিল 200 টাকা। এখানে তো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নাই, কোনো কিছুই নাই, তারপর আপনি 200 টাকা কেন নেবেন? সেবা নিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই এই টাকা শোধ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিজ্ঞাসা করার পর তারা অন্যরা এটা অ্যাফারেন্স করছে যে এটা দিতে হবে। যদিও কয়েক দফা জানতে চেয়েও মেলেনি সঠিক জবাব। আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, কেন নিচ্ছে এটা তো কথা বলেন। ও আমার এই টেস্টগুলোর জন্য 200 টাকা দিয়েছে। প্রতিটি বিলেই লেখা স্ক্রিনিং আর সার্ভিস চার্জ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সেই গদবাঁধা জবাব। এই যে ডাক্তার দেখে তার টোটাল তথ্যগুলি যে কালেকশন করতেছে, এটাই স্ক্রিনিং করা হচ্ছে। যদিও কোভিড দুর্যোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এই করোনাকালে যখন পরস্পরের পাশে থেকে একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন বেসরকারি হাসপাতালে এ ধরনের একটু তাপমাত্রা আর অক্সিজেন লেভেল মেপে 200 টাকা চার্জ করা মানবিকতার কোন দৃষ্টান্ত স্থাপন করছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা করা পর্যন্তই দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। এদিকে দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলের অজুহাত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে 11টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত 2-3 বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত 14 ডিসেম্বর স্বাস্থ্য খাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায়। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। যে সকল সুপারিশ আমরা করি সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো আমাদের না। যদি তারা মনে করে যে হ্যাঁ এগুলো সিস্টেম চেঞ্জ করা দরকার, দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। 4 জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্য খাতের যে ম্যানেজমেন্টটা সেইটা হচ্ছে দুর্নীতি করা, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন একটা পর্যায়ে কিছু সুপারিশ করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা যদি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে প্রতিরোধ যেরকম সম্ভব হতো। অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি 2020-21 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। মঙ্গলবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন। পরে কথা বলতে দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেন তিনি। করোনায় দেশে আরও 43 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1545 জনে। 16,292 নমুনা পরীক্ষায় 3,412 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, জিনগত কারণেই নারীরা করোনা থেকে পুরুষদের চেয়ে বেশি সুরক্ষিত। গেল 10 দিনেই 30,000-এর বেশি মানুষ দেশে কোভিড সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় করোনা পরীক্ষা কার্যক্রমে গতি আনতে ল্যাবের সংখ্যা আরও 3টি বাড়িয়ে মোট 65টি করা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা। নতুন করে 3,412 জন শনাক্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার সোমবারের তুলনায় কিছুটা কমে 20.94%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। শেষ 24 ঘন্টায় মৃত 43 জনের 38 জনই পুরুষ। জিনগত কারণেই পুরুষরা বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বলে জানানো হয়। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল
রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পুরুষদের জীবনাচরণে পরিবর্তন ও বেশি সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আপনার সুরক্ষা আপনার হাতে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়ে গেল 12 দিনে 500-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, যা দেশের মোট মৃতের 3 ভাগের 1 ভাগ। সপ্তাহ 2 ধরে কোভিড আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 40 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। বিশ্বে মৃতের দিক থেকে বাংলাদেশ 30তম দেশ। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। দেশের 65টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,292 জন, যাদের মধ্যে কোভিড আক্রান্ত 3,412 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন রোগী। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 3,500-এর মতো রোগী শনাক্ত হয়েছে। গেল 7 দিনে মোট প্রায় 25,000 রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 22%। আজকের এই শনাক্তের হারটা আমরা কম দেখতে পাচ্ছি, 20.94%, এবং আজকে শনাক্ত হয়েছে 3,412 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আজকে বলেছে যে জিনগত কারণে নারীদের আক্রান্তের এবং মৃতের সংখ্যাটা কম, এবং ধূমপান এবং অন্যান্য কারণে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি মৃত্যুবরণ করছে বেশি। আমরা এবার যাব আক্রান্ত শীর্ষ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা চিত্রে। শীর্ষ যে 4টি দেশ রয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। এখানে আক্রান্তের হারটা আমরা দেখতে পাচ্ছি 6.33% এবং মৃতের হারটা দেখতে পাচ্ছি 3.18%। এই চিত্রের সঙ্গে যদি আমরা বাংলাদেশের চিত্র মিলাই, আমরা দেখতে পাবো যে সব থেকে বেশি আক্রান্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে আক্রান্তের হার 8.23%। সেখানে বাংলাদেশে প্রতি 100 জনে 18 জন রোগী শনাক্ত হচ্ছে। তবে মৃতের দিক থেকে সব থেকে আক্রান্ত এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের হার অনেকটাই কম। বাংলাদেশে প্রতি 1000 জনে 13 জন রোগী মৃত্যুবরণ করছেন। এই ছিল আজকের বিশ্লেষণে। দেশের রেড জোন ঘোষণা করা আরও 4 জেলার বেশ কয়েকটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবারের তালিকাতেও রাখা হয়নি করোনার হটস্পট ঢাকাকে। মঙ্গলবার রাতে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের 7টি এলাকা বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হবিগঞ্জের কিছু এলাকায় আগেই ছুটি দেওয়া ছিল। এ নিয়ে 3 জেলায় 3 দফায় 19 জেলার 45টি এলাকা রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া রেড জোন এলাকায় অফিস কারখানা বন্ধ রাখার পাশাপাশি যানবাহন ও সাধারণের চলাচল থাকবে কড়াকড়ি। তবে জরুরি পরিষেবায় সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। এ সময় করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করাই দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। প্রতি বছরের মতো আনুষ্ঠানিকতার জাঁকজমক নেই হাজারো নেতাকর্মীর পদচারণা। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণ করতে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরে এসেছিলেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মী। মুখে মাস্ক আর দূরত্ব বজায় রেখেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ভিডিও বার্তায় জানান, করোনা দুর্যোগে বরাবরের মতো গণমানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। আমাদের অর্জন যেমনি আছে তেমনি আরও পথ পাড়ি দেয়া বাকি আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতারা। আজও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হয়, আমাদের অগ্রগতিকে খামচে ধরার অপচেষ্টা হয়। এগুলোই আমাদের চলার পথে, দেশের উন্নতির পথে এগুলো চ্যালেঞ্জ। গত 71 বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে গেছে। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবারের হজে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সর্বোচ্চ 10,000 মানুষ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়, যেখানে প্রতি বছর অংশ নেন প্রায় 25 লাখ মানুষ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এবারের হজ পালন বিষয়ে 8টি নির্দেশনাও প্রকাশ করে কর্তৃপক্ষ। বলা হয়, হজে অংশগ্রহণকারীর সংখ্যা 10,000-এর বেশি হবে। তাদের অবশ্যই সৌদি আরবে বসবাসকারী হতে হবে।
বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবে না। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে সোমবার সীমিত আকারে হজ আয়োজনের ঘোষণা দেয় সৌদি আরব। করোনা মহামারীর কারণে এবার বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে না পারলেও নিবন্ধিতরা চাইলেই টাকা ফেরত দেওয়া হবে, জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এজেন্সিগুলো বলছে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই টাকা ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং আবার হজে যেতে আরও 2 বছর অপেক্ষায় থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই হজ আয়োজন নিয়েছিল অনিশ্চয়তা। ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার আশ্বাস দেওয়া হয়, হজ না হলেও ফেরত মিলবে টাকা, সে টাকায় চাইলে আগামী বছরও হজে যাওয়া যাবে। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না, তবে টাকা ফেরত পেতে কোনো জটিলতা হবে না জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে কিভাবে ও কতদিনে টাকা মিলবে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। কোনো জটিলতা হবে না, সমুদয় টাকা আমাদের ব্যাংকে রয়েছে, আজকালকের মধ্যেই আমরা এটার একটা ইয়ে করব। ব্যাংকে তারা যেভাবে জমা দিয়েছে সেভাবে তারা ফেরত দিবে। মানুষ যেন কোনোভাবেই যেন হয়রানি না হয় সেভাবে নজরদারিও করা হবে। হজ এজেন্টরা বলছেন, সরকার সার্কুলার দিলেই টাকা ফেরত দেওয়া হবে, সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে। যারা টাকা ফেরত নেবেন না 2021 সালে হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জানান হাব সভাপতি। যারা নিবন্ধিত হয়েছেন তাদের কোনো আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সম্পূর্ণ টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে। বেসরকারিভাবে নিবন্ধিত 61,142 জনের কাছ থেকে বিমান ভাড়া, মুয়াল্লেম ও নিবন্ধন ফি বাবদ জনপ্রতি 1,82,742 টাকা হিসেবে মোট 1,117 কোটি 33 লাখ টাকা নেওয়া হয়েছে। তবে সরকারিভাবে নিবন্ধিত 3,457 জনের কাছ থেকে প্যাকেজ অনুসারে পুরো টাকাই নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর মধ্যেই ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কংগ্রেস, নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে অন্তত 15 জন বাংলাদেশি প্রার্থী এতে অংশ নিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে নতুন করে গ্রিন ভিসার অনুমোদন দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান সাকিব। জাফর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে জামাইকায় বাংলাদেশি অধ্যুষিত একটি স্কুলের ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। ভোর 6টা থেকে এখানে ভোট শুরু হয়েছে, ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচন। অনেক বাংলাদেশিরা যেহেতু এই এলাকায় বসবাস করেন, সেখানে প্রচুর বাংলাদেশিদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে তারা এসছেন। এবারের ভোটে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা পরিস্থিতি, বর্ণবাদ বৈষম্য যে বিক্ষোভ চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কার্যক্রম, এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু সারাদিন ব্যাপী ভোট চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে অনেক বাংলাদেশিরা আছেন, তারা বাংলাদেশি ক্যান্ডিডেট এখানে যারা আছেন, প্রার্থী আছেন, তাদের প্রচারণায় তারা কাজ করছেন। এই মুহূর্তে আমি পেয়েছি ইউএস কংগ্রেস এবং নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন পদে যেমন বাংলাদেশিরা অংশগ্রহণ করছেন, প্রার্থী হয়েছেন, তেমনি ডেমোক্রেট দলের ডিস্ট্রিক্ট লিডার পদেও কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু অংশগ্রহণ করছেন। তাদেরই একজন নিউ ইয়র্কের অত্যন্ত সুপরিচিত মৌমিতা আহমেদ, তাকে আমরা পেয়েছি। মৌমিতা, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু বলবেন যে পুরো নির্বাচনটি কেমন হচ্ছে? হ্যাঁ, নির্বাচন একটু ভালোই চলতেছে, ভোটার টার্নআউটটা একটু লো, আমরা এটা এক্সপেক্ট করছি করোনার জন্য। আর শুনেছি যে 2 মিলিয়ন অ্যাবসেন্টি ব্যালট মানুষ ফিল আউট করছে। সো আমার মনে হয় ইলেকশনটা ডিসিশন হবে হলো যখন 1 সপ্তাহ পরে, যখন ওই ব্যালটগুলো কাউন্ট হবে। এখন ভোটার টার্নআউটটা লো অবশ্য, কিন্তু সময় আছে। আপনারা যদি ভোট দিতে চান প্লিজ আইসেন, 9টা পর্যন্ত কিন্তু পোলস খোলা থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মৌমিতার মতো যারা বাংলাদেশি আছেন, সেই সব বাংলাদেশিরাও অনেক আশা করছেন যে বাংলাদেশি যেসব প্রার্থী আছেন তারাও এবারের নির্বাচনে একটি ভালো ফলাফল করতে পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাফর। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর মধ্যে ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসানুজ্জামান সাকিব। করোনার দাপট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইউরোপের অধিকাংশ দেশ, ব্যতিক্রম নয় ইতালিও। দেশটির অর্থনীতিকে চাঙা করতে এরই মধ্যে ইতালি সরকারের নেওয়া নানা পদক্ষেপে খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানিয়েছেন মাকসুদ রহমান।
করোনার দখল কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জনজীবন। ভেঙে পড়া অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে এরই মধ্যে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে ইতালি সরকার। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা মনে করেন সঠিক পথে এগিয়ে যাচ্ছে ইতালি। ইতালির করোনা সংকট এখন অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে। ইতালিয়ান সহ ইতালিতে বসবাসকারী সকল অভিবাসীদের মধ্যে এখন একটা শান্তি, একটা স্বস্তি ফিরে এসেছে। ইউরোজোনের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইউরোপ করোনাকালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের আশঙ্কা করলেও আপাতত ব্যাংকগুলোতে কোনো রকম তারল্য সংকট নেই বলে জানা গেছে। ইউরোপের শেয়ার বাজারেও দেখা যাচ্ছে চাঙ্গা ভাব। সম্প্রতি ইইউর 123টি ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন সুনির্দিষ্ট এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা। তবেই কেবল দুর্যোগ কাটিয়ে খুব অল্প সময়ে পৃথিবী ফিরে পাবে তার আগের রূপ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। বাংলাদেশ বিনির্মাণে উপমহাদেশের প্রাচীন সংগঠন আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। দলের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা একথা বলেন। প্যারিসের জুরিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবুল কাশেম সহ অন্যান্যরা। করোনা সংকটের কারণে সীমিত আকারে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন না করায় আবারও অচল হওয়ার পথে ডাকসু। নির্বাচন না করার পায়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গঠনতন্ত্র অনুযায়ী ৩৬৫ দিন মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করার কথা। সেটি সম্ভব না হলে আরও ৯০ দিন সময় দেওয়ার কথা গঠনতন্ত্রে বলা হয়েছে। তাও নির্বাচন করা না গেলে ভেঙে যাবে সংসদ। নিয়ম অনুযায়ী এখন তাই অকার্যকর হয়ে গেল ডাকসু। সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি ছাত্রলীগেরও কেউ কেউ মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন না করার পায়তারা করছে। ডাকসুটা কিন্তু সাধারণ ছাত্র বিভিন্ন সংগঠনের লড়াই, সেই লড়াইয়ের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারণা করবেন না বলেই আমরা বিশ্বাস করতে চাই। নির্বাচন না দেওয়ার পক্ষেই প্রশাসন এবং তার সাথে কিছু ছাত্রনেতারা একত্র পোষণ করেই কিন্তু বিভিন্নভাবে এই যে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের দাবি ছাত্রলীগের। হল সংসদের বিদায়ী সদস্যদেরও একই দাবি। করোনা ভাইরাস স্বাভাবিক হলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডাকসু নির্বাচন যেহেতু ২৮ বছর পর হয়েছে এটি চলমান থাকুক, এটাই শিক্ষার্থীদের আশা। প্রত্যাশা করি আগামীতে করোনাকালীন পরিস্থিতি উত্তরণের পর ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হবে। আমি কোনো ক্রমেই চাই না সেই ডাকসু আবার অচল হোক। বিশ্ববিদ্যালয়ের উচিত একটি প্রস্তুতি ঘোষণা করা। নির্বাচন নিয়ে এখনই কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলছেন নিয়ম মেনেই সবকিছু করা হবে। ডাকসুর নির্বাচন এমন একটি বিষয়, একটি বিশাল কর্মযজ্ঞ। ডাকসুর সংশ্লিষ্ট গঠনতন্ত্র আছে, নিয়ম নীতি বিধিবিধান আছে, সেটি অনুসরণেই সবকিছু হবে। সচল হওয়ার ১ বছর ৩ মাস পর আবারও ডাকসুতে তৈরি হলো শূন্যতা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের ১৪ দিন পেরোলেও রেড জোন চিহ্নিত এলাকার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি নীতি নির্ধারকরা। দুই নগরপিতাই জানালেন সিটি কর্পোরেশনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রাজধানীতে কোভিড সংক্রমণের হার কমাতে গত ১০ জুন পরীক্ষামূলক লকডাউন করা হয় নগরীর পূর্ব রাজাবাজার। কথা ছিল এখানকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেওয়া হবে অন্য সব এলাকার বিষয়ে সিদ্ধান্ত। তবে এখনও সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করার মধ্যে ঘুরপাক খাচ্ছে জোনভিত্তিক লকডাউনের পরিকল্পনা। ঢাকার ২ মেয়রই শোনালেন প্রস্তুতির সেই পুরনো কথা। আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি। এখন আমরা যেদিনই সেই এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পাবো সেদিন থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো ৪৮ থেকে ৭২ ঘন্টা লাগতে পারে। আমরা প্রস্তুত আছি, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের কথা হচ্ছে। আমাদেরকে ম্যাপিং করে দেওয়ার পরপরই আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে আমাদের যে প্ল্যান আছে লকডাউনের সেটি আমরা বাস্তবায়ন করতে সম্ভব। এদিকে আইডিসিআর বলছে জোনিংয়ের বিষয়ে কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরকে।
আমরা ম্যাপিং করছি, আমরা টেকনিক্যাল বিষয়গুলো পরামর্শ দিচ্ছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, ঘোষণা, প্রজ্ঞাপন সবকিছু স্বাস্থ্য অধিদপ্তর থেকে যাবে। এদিকে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দাদের লকডাউনে থাকতে হবে আরও 7 দিন। লকডাউনের মডেল ঠিক আছে, বাট আমাদের সচেতন না হয় তাহলে এই লকডাউনের দেওয়া মানে কিছু হয় না। আমরা যারা চাকরিজীবী তাদের জন্য খুব সমস্যা হচ্ছে। আমি ঘরে এই ধরেন 14 দিন ধরে ঘর অফিস যেতে পারি না, আমার কাজটা করতে হবে না। ভিতরে জিনিসপত্রের দাম প্রচুর বেশি, সরকারের সমস্ত নিয়ম সমস্ত ল মেনে চলতে রাজি। দ্রব্যমূল্যটা যদি আমাদের সহনীয় পর্যায়ে এনে দেয় আমাদের জন্য উপকার হয়। আইডিসিআর জানায় লকডাউনের দ্বিতীয় সপ্তাহে পূর্ব রাজাবাজারের সংক্রমণের গতি অনেকটাই কম। পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীতে জোন ভিত্তিক লকডাউনের কথা বলা হলেও ঠিক কী হতে চলেছে তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা, যা সার্বিকভাবে সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেড জোন হিসেবে চিহ্নিত বন্দরনগরীর 9টি ওয়ার্ড আপাতত লকডাউন করছে না স্বাস্থ্য বিভাগ। কাঠতলী ওয়ার্ডের 21 দিনের লকডাউন শেষ হওয়ার পর বাকি ওয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংক্রমণ ঠেকাতে এখনই কঠোর বিধিনিষেধ আরোপের তাগিদ চিকিৎসক সহ সুশীল সমাজের। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মাঝে শুধুমাত্র 10 নম্বর কাঠতলী ওয়ার্ডকেই লকডাউন করা হয়েছে, আর বাকি 9টি ওয়ার্ডের কার্যক্রম চলছে ঠিক আগের মতোই, কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে। নগরীর রেড জোন হিসেবে চিহ্নিত 16 নম্বর লালখান বাজার এবং 20 নম্বর জামালখান ওয়ার্ডের চিত্র। কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে এখানে চলছে প্রাত্যহিক জীবনের কাজ। রেড জোন ঘোষণার পরও প্রশাসন লকডাউন না করায় এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমরা উত্তর কাঠতলা দিয়ে কাজ করছি, পরবর্তীতে সরকার যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা মেনে আমরা এই লকডাউন ঘোষণা করব। সংক্রমণের হার তুলনামূলক বেশি হয় রেড জোন হিসেবে চিহ্নিত 10টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে কোতোয়ালি থানা এলাকার। স্বাস্থ্য বিভাগ বা অথরিটির কাছ থেকে আমরা যখনই নির্দেশনা পাবো লকডাউনের, আমরা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। নগরীতে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে এখন আর জায়গা হচ্ছে না, এমনকি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যান্য রোগীরাও। লক্ষণ উপসর্গ দেখা যায় 5 থেকে 6 দিন, আবার কেউ 14 দিন। এই যে 5 থেকে 6 দিনের আগে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুনির্দিষ্টভাবে যে সমস্ত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে লকডাউন বললে হবে না, একেবারেই কারফিউ দেওয়াই উচিত বলে আমরা মনে করি। এখন থেকে লকডাউনকৃত এলাকাগুলো 21 দিনের বিধিনিষেধের আওতায় থাকবে। সেই অনুযায়ী এলাকাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রেড জোন হিসেবে চিহ্নিত 37, 38 ও 39 নম্বর ওয়ার্ড ইপিজেডের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকা হয় জটিলতারও ব্যাপক রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড পরীক্ষার নামে এনজিওর রমরমা ব্যবসা, দেয়া হতো মন গড়া রিপোর্ট। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপি এমপির ওয়াকআউট। কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে যা করেন কোনো লাভ হবে না। এবারের হজে অংশ নিতে পারবেন সৌদিতে থাকা বিভিন্ন দেশের 10,000 মানুষ। বাংলাদেশ থেকে নিবন্ধিতরা টাকা ফেরত নিলে বাতিল হবে রেজিস্ট্রেশন, অপেক্ষা করতে হবে 2 বছর। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।